আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেই বিষয়টা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফি অর ইসিজি। আমরা ইসিজি মেশিনে যখন টেস্ট করি তখন ইসিজি আমাদের কিছু রিপোর্ট দেয়। তো ইসিজি রিপোর্টে আমরা দেখি কিছু আঁকাবাঁকা লাইন। তো এই আঁকাবাঁকা লাইনগুলোর মধ্যে কিছুকে আমরা বলি পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ। তো আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব যে কেন পি ওয়েভ তৈরি হয়, কেন কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়, কেন টি ওয়েভ তৈরি হয়, কিভাবে হয়, এবং হার্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কোন জায়গাটাতে প্রবলেম হতে পারে, এবং এই ইসিজি রিডিং দেখে আমরা কিভাবে সেটা বুঝবো, এটাও আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখি ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা বেসিক জিনিসটা কি, বেসিক প্যাটার্নগুলো আসলে কিভাবে হয় সেইটা নিয়েই মূল আলোচনা থাকবে। তো আমরা প্রথমে খেয়াল করি ইলেকট্রোকার্ডিওগ্রাফি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। কার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি? হার্টের। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ইজ গ্রাফিক্যালি প্রেজেন্টেড, অর্থাৎ হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটাকে যদি আমরা কোনো গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি তাহলে সেটাই হতেছে আমাদের ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাফি, অথবা আমরা বলতে পারি গ্রাফিক প্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তো প্রথমে আমাদের দেখতে হবে যে হার্টের একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে, একটা পুরো কার্ডিয়াক সাইকেলে হার্টে কী ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, কী ইলেকট্রিক্যাল ইভেন্ট হয়, এবং ওই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইভেন্টগুলো হার্টের মধ্যে কী ধরনের ইলেকট্রিক্যাল ফোর্স তৈরি করে, যেই ইলেকট্রিক্যাল ফোর্সগুলোকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই ভেক্টরগুলোই পরবর্তীতে আমরা গ্রাফে প্রেজেন্ট করি, এই কারণে তখন আমাদের এই ওয়েভগুলো তৈরি হয়। তো ভেক্টরের কথা যেহেতু বললাম, এই একটু ছোট্ট করে বলি যে আমরা আগে যখন ফিজিক্সে পড়তাম যে কোনো একটা বস্তুকে যদি আমি এই দিকে এফ বল প্রয়োগ করে টান দিই তাহলে এই বস্তুটা এই দিকে সরবে। তাহলে এই বলের জন্য আমার ভেক্টর হবে এইটা, বলের দিকটাকে নির্দেশ করবে আমার এই ভেক্টরটা। আবার যদি কোনো একটা বস্তুকে আমরা এই দিক থেকেও বল প্রয়োগ করি এবং এই দিক থেকেও বল প্রয়োগ করি, F1 F2 দুইটা বলে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? তখন বস্তুটা ভারী, যেই ফোর্সটা বেশি সেই দিকে যাবে। কিন্তু যদি F1 F2 দুইটাই সমান হয় অথবা কিছুটা কম বেশি হয় তখন বস্তুটা এই বরাবর চলে যাবে। এটাই হতেছে আমাদের ভেক্টর, এগুলোকেই হতেছে আমরা ভেক্টর বলতেছি। তো হার্টের কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হার্টে কী ধরনের ইলেকট্রিক ফোর্স তৈরি করে, সেটা কি স্ট্রং ফোর্স, সেটা কি নাকি উইক ফোর্স, তারপরে সেটা কি শর্ট টাইম র্যাপিডলি হয় নাকি সেটা আমাদের খুব স্লোলি হয়, সেইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই ভেক্টরটা, ইলেকট্রিক্যাল ভেক্টর। এই ইলেকট্রিক্যাল ভেক্টরগুলোই পরবর্তীতে আমাদের গ্রাফে প্রেজেন্ট হয়, ইসিজি মেশিনে আমরা যে রিডিংটা পাই সেটা। তাহলে আমরা একদম প্রথমে বেসিক থেকে শুরু করি যে আমরা এখানে 3টা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল নিয়েছি। এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দেখব, এরপরে আমরা আস্তে আস্তে ইলেকট্রিক্যাল ইভেন্টের দিকে যাব। তো ফার্স্ট অফ অল আমরা ধরি এই সেলগুলো রেস্টিং অবস্থায় আছে। তো রেস্টিং অবস্থায় ভেন্ট্রিকুলার সেলের একটা পোটেনশিয়াল থাকে, সেটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আর কিছুই না, এটা হলো ভোল্টেজ ডিফারেন্স বিটুইন ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের ইনসাইড আর আউটসাইডের ভোল্টেজ ডিফারেন্সটাই হতেছে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের ক্ষেত্রে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হলো -90 মিলিভোল্ট, -90 মিলিভোল্ট, অর্থাৎ ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল নর্মালি কিছুটা ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, -90। তাহলে এখন চিন্তা করি যে একটা যদি অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন আসে এই ভেন্ট্রিকুলার সেলের মধ্যে, সেই স্টিমুলেশনটা কি করবে, কিছু পরিমাণ পজিটিভ আয়ন, কিছু পরিমাণ পজিটিভ চার্জ, হতে পারে সোডিয়াম আয়ন, হতে পারে ক্যালসিয়াম আয়ন, এই স্টিমুলেশনের কারণে কিছু পরিমাণ পজিটিভ আয়ন এন্টার করবে, ইনফ্লাক্স হবে। সেই ইনফ্লাক্সের কারণে
আমাদের যে ইলেকট্রোনেগেটিভিটি ছিল -90, সেটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে, অর্থাৎ -80 হতে পারে, তারপর -70 হবে, তারপর এরকম করে বাড়তে পারে। তো আমরা ধরি এখানে -70 হলো এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের জন্য থ্রেশহোল্ড পোটেনশিয়াল। এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালে যখন আসবে এই সেলটা, তখন ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে। এইগুলো হইতেছে আমাদের ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। যখন এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হবে, তখন হিউজ অ্যামাউন্টে সোডিয়াম চ্যানেল এই সেলের ভেতর ইনফ্লাক্স হবে বা এন্টার করবে। তখন সেলে খুব দ্রুত, আরও দ্রুত পজিটিভিটির দিকে যাবে সেলটা, অর্থাৎ -60, 50, 40, 30 এভাবে 0, এমনকি +10 পর্যন্ত হতে পারে। তো যেহেতু এই ক্ষেত্রে সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে গেল, এমনকি 0 হলো, এই ঘটনাটাকে বলা হইতেছে ডিপোলারাইজেশন। অথবা বলতে পারি, যেহেতু এখানে পোলারাইজেশনটাকে ভ্যানিশ করে দেওয়া হইতেছে, যেহেতু আগে ছিল নেগেটিভিটির দিকে পোলটা, এখন হইতেছে 0, নিউট্রাল পজিশনের দিকে চলে যাচ্ছে, তাই এইখানে পোলারাইজেশনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। তো এমনকি এই পজিটিভ চার্জগুলো ঢুকতে ঢুকতে মেমব্রেন পোটেনশিয়াল +10 হতে পারে, +10 মিলিভোল্ট পর্যন্ত হতে পারে। যখনই +10 মিলিভোল্ট পর্যন্ত যাবে, এরপর পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হবে। এই যে গ্রিন কালারের যেই আয়ন চ্যানেল, এগুলো হইতেছে আমাদের পটাশিয়াম চ্যানেল। তো পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হয়, আমরা জানি যে একটা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল বা যে কোনো সেলের মধ্যে পটাশিয়াম থাকে বেশি, ইন্ট্রাসেলুলারলি পটাশিয়াম বেশি থাকে, এক্সট্রা সেলুলারলি কম থাকে। তাহলে যখন পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, তখন ইন্ট্রাসেলুলার পটাশিয়ামগুলো বাইরের দিকে চলে যাবে, ইফ্লাক্স হবে। যেহেতু পজিটিভ চার্জগুলো এক্ষেত্রে ইফ্লাক্স হচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে সেলটা কি হবে, আবার নেগেটিভিটির দিকে যাওয়া শুরু করবে। তো সেলের পজিটিভিটি তখন আবার নেগেটিভিটির দিকে যাবে, যখন যেতে যেতে ঠিক যেই মোমেন্টে সেটা 0-র কাছাকাছি আসবে বা 0-তে আসবে, তখন আবার ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। এগুলো হলো ক্যালসিয়াম চ্যানেল বা বলতে পারি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তো এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হলে আমরা জানি ক্যালসিয়াম আয়ন সেলের বাইরে বেশি থাকে, এক্সট্রা সেলুলারলি বেশি থাকে দেন ইন্ট্রাসেলুলারলি। তখন ক্যালসিয়াম আয়নগুলো সেলের ভিতরে এন্টার করবে, ইনফ্লাক্স হবে। তো যেহেতু একদিকে আমাদের পটাশিয়াম আয়ন বাইরে যাচ্ছে, মানে পজিটিভ আয়ন লস হইতেছে, আবার ঠিক একই সময়ে ক্যালসিয়াম আয়ন এন্টার করতেছে, অর্থাৎ পটাশিয়াম পজিটিভ চার্জ গেইন হচ্ছে, সেহেতু আমাদের তখন আমরা একটা প্ল্যাটু ফেজ পাবো। এইটা হলো আমাদের প্ল্যাটু ফেজ, যেই সময়ে আমাদের মেমব্রেন পোটেনশিয়ালের কোনো চেঞ্জ হয় না, প্র্যাকটিক্যালি কোনো চেঞ্জ আসে না। এই সময়ে পজিটিভ চার্জ লসও হয়, সাথে সাথে পজিটিভ চার্জ গেইনও হয়। এই কন্ডিশনটাকে বা এই ফেজটাকে বলা হয় প্ল্যাটু ফেজ। তারপর কিছু সময় যখন যাবে, কিছু সময় পার হওয়ার পরে আমাদের এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যাবে। ক্যালসিয়াম চ্যানেল যখন ক্লোজ হয়ে যাবে, তখন পজিটিভ চার্জ গেইন হওয়া বন্ধ হয়ে যাবে, বাট পটাশিয়াম চ্যানেল তখনও ওপেন থাকবে এবং পটাশিয়াম ইফ্লাক্স তখনও চলতে থাকবে। তার মানে পজিটিভ চার্জ তখনও লস হতে থাকবে। পজিটিভ চার্জ লস হওয়ার কারণে মেমব্রেন পোটেনশিয়াল আবার নেগেটিভিটির দিকে যাবে, ইলেকট্রোনেগেটিভিটির। ততক্ষণ পর্যন্ত পটাশিয়াম লস হতে থাকবে বা পজিটিভিটি কমতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না সেলটা আবার তার রেস্টিং কন্ডিশনে চলে আসে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা হলো -90 মিলিভোল্ট, সেটাতে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত এই পজিটিভ চার্জের লস চলতে থাকবে। এই ঘটনাটাকে, যেহেতু আবার পোলারাইজেশনটা রিঅ্যাপিয়ার করলো, এই ঘটনাটাকে বলা হয় রিপোলারাইজেশন। ওকে, আচ্ছা, এই ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনটা মেইনলি হয় আমাদের সেলের মেমব্রেনের মধ্যে। এটা কোনো স্ট্যাটিক না, এটা একটা মোবাইল ঘটনা, মানে এটা চলমান থাকে। এটা এই সেল, তারপরে এই সেলের সবগুলো সেলের মেমব্রেন বরাবর চলতে থাকে, মুভিং একটা বিষয় এটা। তো এই ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনকে, যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া বা চলমান প্রসেস, এই কারণে এই দুটোকে একসাথে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল। এটা হলো একটা অ্যাকশন, মুভিং জিনিস। তো যেহেতু
এখানে আমরা দেখলাম যে ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশনের কারণে অ্যাকশন পোটেনশিয়ালটা এই সেলের মধ্যে দিয়ে চলল। এখন যখন আমাদের এই সেল স্টিমুলেশনের পরে পজিটিভ চার্জগুলো গেইন হলো, যেমন সোডিয়াম গেইন হলো, সোডিয়াম ইনফ্লাক্স হলো, এই পজিটিভ চার্জগুলো কিছু পরিমাণ পজিটিভ চার্জগুলো ট্রিকল করে পাশের সেলে চলে যায়, মানে কিছু পরিমাণ আয়ন এই কিছু গ্যাপ জাংশন, আমরা জানি আমাদের এই যে মায়োকার্ডিয়াল সেলগুলো একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে বাই ইলেকট্রিক্যাল উইন্ডো। এই যে ইলেকট্রিক্যাল উইন্ডো এইগুলো হচ্ছে আমাদের আসলে গ্যাপ জাংশন। আমাদের সেলের মধ্যে যে গ্যাপ জাংশনগুলো আছে সেই গ্যাপ জাংশনগুলো দিয়ে আমাদের এই সেলে, যেমন ধরি এই সেলে পজিটিভ চার্জগুলো ঢুকেছিল, এই পজিটিভ চার্জগুলো ট্রিকল করে পরের নেক্সট মায়োকার্ডিয়াল সেলের মধ্যে চলে যায়, এরপরে এই সেল থেকে আবার এই সেলে যায় থ্রু দ্য গ্যাপ জাংশন। এভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা সেলে শুরু হলে পরবর্তী সেলগুলোতেও চলতে থাকে থ্রু দ্য গ্যাপ জাংশনস। এই জন্য আমাদের ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল বা আমাদের হার্টকে সিনসাইশিয়ামও বলা হয়, যে একটা সিনসাইশিয়াম, কারণ হলো একটা স্টিমুলেট হলে পাশেরগুলো পরবর্তীতে স্টিমুলেশন পেতে থাকে। তখন কি হবে, এই সেলটা স্টিমুলেশনের পরে পজিটিভ চার্জগুলো এই সেলে যাবে, এই সেলটা রেস্টিং অবস্থায় ছিল, সেখান থেকে পজিটিভিটি বাড়তে বাড়তে স্টিমুলেশন হবে থ্রেশহোল্ড পোটেনশিয়াল পর্যন্ত। থ্রেশহোল্ডে পৌঁছে গেলে তারপরে এটাতে আবার ডিপোলারাইজেশন হবে, প্ল্যাটু ফেজ হবে, রিপোলারাইজেশন হবে, অর্থাৎ একটা অ্যাকশন পোটেনশিয়াল এই সেলের মধ্যে দিয়ে চলতে থাকবে। তারপরে পজিটিভ চার্জগুলো আবার তার পরবর্তী সেলে যাবে, এভাবে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন চলতে থাকবে। ওকে, তাহলে আমরা দেখলাম ইন শর্ট যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে যখন একটা সেল ছিল সেটা যখন অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন পায় তখন সেটা ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশনের পরে আলটিমেটলি এটা প্ল্যাটু ফেজ হওয়ার পরে রিপোলারাইজেশন হয়। এই ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনকে আমরা একসাথে বলি অ্যাকশন পোটেনশিয়াল। তো যতক্ষণ এটা আমাদের ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের কথা, তো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের অথবা অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াল সেলের ক্ষেত্রে আমাদের এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এটা মেইনলি ডিপেন্ড করে সোডিয়াম ইনফ্লাক্সের উপর। আর যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে এসএ নোড, এবি নোড এগুলাতে যখন স্টিমুলেশন আসে তখন সেটা কোন আয়নের উপর ডিপেন্ড করে, তখন আমরা বলবো সেটা ক্যালসিয়াম আয়নের উপর বা ক্যালসিয়াম ইনফ্লাক্সের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা এখন যদি এইটুকু বুঝতে পারি যে কিভাবে একটা সেল স্টিমুলেট হলো, কোন কোন আয়নের জন্য হলো, এবং একটা সেল স্টিমুলেট হলে কিভাবে গ্যাপ জাংশনের মাধ্যমে আরেকটা সেল স্টিমুলেটেড হয়, সেটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সটে যাব। আমাদের নেক্সটে হলো আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে আমাদের মেইন টপিক যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট সেটাতে যাব। তো আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্ট দেখার জন্য বা ইসিজি প্যাটার্ন আগে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ইসিজি মেশিন কোন প্রিন্সিপালের উপর কাজ করে বা ইসিজি মেশিনের মেইন বেসিসটা কি। ইসিজি মেশিন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার নামক একটা ছোট্ট ইলেকট্রিক্যাল যন্ত্র আছে যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করে এটা কিছু ডিফ্লেকশন শো করে। তো ওই ডিফ্লেকশনগুলোর কারণেই আমাদের মূলত ইসিজি প্যাটার্নগুলো তৈরি হয়, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাই আমরা আগে গ্যালভানোমিটার মেশিনটার প্রিন্সিপাল আগে একটু চেক করব। তো প্রিন্সিপালগুলো কি, এটা যদি আমরা প্রিন্সিপালগুলো বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে পরবর্তীতে ইসিজি প্যাটার্নগুলো কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয় সেটা বোঝা। তো ফার্স্ট অফ অল আমরা একটু হার্টের দিকে খেয়াল করি। ধরি এটা হলো আমাদের হার্ট, এটা একটা ডায়াগ্রামেটিক ফিগার। এটা হলো আমাদের হার্ট ধরি, এটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আর এই যে এখানে কোনায় লেফট সাইড অ্যান্ড আপওয়ার্ড অ্যান্ড লেফট সাইডে এটা হলো আমাদের এসএ নোড। আর এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে আলাদা করে সেপারেট করে রাখছে আমাদের একটা ফাইব্রাস অ্যানুলাস, অথবা এটাকে আমরা ফাইব্রাস সেপ্টামও বলতে পারি। যখন এসএ নোড ফায়ার করে, মানে এসএ নোড যখন স্টিমুলেশন, আমরা তো জানি এসএ নোড ইজ দ্য পেস মেকার অফ আওয়ার হার্ট। তো পেসমেকার যখন স্টিমুলেটেড হয় এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রোভাইড করে তখন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম বোথ ইলেকট্রিক্যাল
সাপ্লাই পায় এবং ইলেকট্রিক অ্যাক্টিভিটি দুইটার মধ্যেই চলে। বাট এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পৌঁছাতে পারে না, কারণ হলো এখানে একটা ফাইব্রাস সেপ্টাম আছে। এখানে যে স্টিমুলেশনগুলো আসে সেগুলো ডাই আউট হয়ে যায়, সেগুলো ভ্যানিশ হয়ে যায়, হারিয়ে যায়, সেগুলো ভেন্ট্রিকলে পৌঁছাতে পারে না। তো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পৌঁছানোর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পৌঁছানোর জন্য একমাত্র উইন্ডো, একমাত্র স্পেস হলো আমাদের, একমাত্র প্যাসেজ হলো আমাদের এই এভি নোড। এটা হলো আমাদের এভি নোড, ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট জায়গাটা দিয়েই আমাদের পুরো এসএ নোড থেকে যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসে সেটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পৌঁছাইতে পারে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল, এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম থেকে একটা পিস কেটে নেব। কেটে নিয়ে এটার দুই প্রান্তে আমরা গ্যালভানোমিটারের ইলেকট্রোড বসাবো। গ্যালভানোমিটারের ইলেকট্রোড বসানোর পরে আমরা তার মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেক করব। তাহলে আমরা আগে একটু গ্যালভানোমিটার মেশিনটা নিয়ে কিছু কথা বলি। এটা হলো আমাদের ধরি সেই গ্যালভানোমিটার মেশিন। এই গ্যালভানোমিটার মেশিনটা হলো একটা ছোট্ট ইলেকট্রিক্যাল যন্ত্র, যেটা হলো নর্মালি এটার মধ্যে একটা কাঁটা থাকে এবং এটার দুইটা ইলেকট্রোড থাকে, একটা হলো পজিটিভ ইলেকট্রোড, একটা পজিটিভ ইলেকট্রোড, একটা নেগেটিভ ইলেকট্রোড, আর এটাতে একটা কাঁটা থাকে। এটাই আমাদের বিক্ষেপ বা ডিফ্লেকশনটাকে ইন্ডিকেট করে। যদি কোনো আমরা একটা ধরি ইলেকট্রিক্যাল পার্ট অথবা আমরা কোনো সেলকে যদি আমরা এক প্রান্ত ধরি, আমরা এ প্রান্ততে নেগেটিভ ইলেকট্রোড আর বি প্রান্তে আমরা পজিটিভ ইলেকট্রোড দেই, তখন এই স্ট্রিপ বা এই সেল বা এই টিস্যুর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকে, তখন এইটা এই দিক অথবা এই দিক একটা ডিফ্লেকশন দিবে। তখন আমরা বুঝবো সেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে। আর যদি কোনো ডিফ্লেকশন না দেয়, এটা যদি তার জিরো পজিশন বা এটাকে নিউট্রাল পজিশন বলে, এই নিউট্রাল পজিশনেই থাকে, তাহলে বুঝবো ওই বস্তুতে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই। তো এখন আমরা এই হার্টের যে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম আছে, এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম থেকে একটা পিস কেটে নিলাম এখানে, এবং এই গ্যালভানোমিটারের এ প্রান্তে আমরা নেগেটিভ ইলেকট্রোড, বি প্রান্তে আমরা পজিটিভ ইলেকট্রোড সংযুক্ত করলাম, অ্যাড করলাম। এখন প্রথম অবস্থায় ধরি আমাদের এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের এটা ভেন্ট্রিকুলার একটা টিস্যু, ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল টিস্যু কেটে নিছি। এটার মধ্যে অনেক ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল রয়েছে, সবগুলো সেল রয়েছে। তো এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলগুলো আমরা ধরি এখন রেস্টিং অবস্থায় আছে। তাহলে এদের মধ্যে যে পোটেনশিয়াল থাকবে সেটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, সবগুলো অ্যাট রেস্টিং কন্ডিশনে। তাহলে কি এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে? কোনো ইলেকট্রিক্যাল চার্জ, আয়ন কি এদের মধ্যে দিয়ে যাওয়া আসা করবে না। তাহলে তার মানে হলো কি, যে এখানে যেহেতু কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্ত বা বি থেকে এ প্রান্ত কোনো জায়গায় কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবে না। গ্যালভানোমিটার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শো করতে পারবে না। এই কাঁটাটার কোনো ডিফ্লেকশন হবে না। এই কারণে এখানে দেখি আমরা যে এই কাঁটাটার নিউট্রাল কন্ডিশনে বা নিউট্রাল পজিশনেই থাকবে, জিরো পজিশনে থাকবে। তো আমরা এই সাইডটাকে বলবো পজিটিভ সাইড, এই সাইডটাকে বলবো আমরা নেগেটিভ সাইড। তো এখানে পজিটিভ 10, 20, 30, এখানে -10, -20, -30 এগুলো আছে। তো এখন আমরা দেখব, এটা হলো রেস্টিং কন্ডিশনে আমরা পেলাম কোনো ধরনের ডিফ্লেকশন নেই। এখন আমরা দেখব স্টিমুলেট করে। আমরা ধরি এইখানে এই টিস্যুটার এ সাইডে, এ প্রান্তে আমরা এটাকে স্টিমুলেট করলাম। একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন যখন আসবে, তখন প্রথমে কি হবে, এই এ প্রান্তে যদি আমরা স্টিমুলেট করি, তাহলে সবার প্রথমে এ প্রান্তে আমাদের ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করলাম প্লাস দিয়ে, যেহেতু ডিপোলারাইজেশন হয় পজিটিভ চার্জের ইনফ্লাক্সের জন্য। তাহলে এই সব সেলগুলো ডিপোলারাইজড হবে, অর্থাৎ পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ গেইন করবে। তাহলে তখন কি হবে, আগে ছিল রেস্টিংয়ে, এখন পজিটিভ চার্জগুলো বা ডিপোলারাইজেশনটা মুভ করবে
ডিপোলারাইজেশনটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ডিপোলারাইজেশনটা মুভ করবে অথবা পজিটিভ চার্জগুলো মুভ করবে। তাহলে আমরা বলতে পারি যে পজিটিভ চার্জ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে মুভ করছে। আবার অন্যভাবে বলতে পারি পজিটিভ চার্জগুলো পজিটিভ ইলেকট্রোডের দিকে মুভ করতেছে। তো আমাদের একটা প্রিন্সিপাল হলো এখানে গ্যালভানোমিটারে যে যখন whenever positive charges move towards the positive electrode then গ্যালভানোমিটারের যে ইয়ার কাটা সেটা পজিটিভ সাইডে ডিফ্লেক্ট করবে, ওকে। তাহলে এখানে ডিফ্লেকশনটা হবে পজিটিভ সাইডে, যেহেতু পজিটিভ চার্জ মুভস টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড। ওকে, তাহলে এখানে মেইনলি আমরা দুইটা প্রিন্সিপাল পেলাম যে প্রথম অবস্থায় যখন রেস্টিং কন্ডিশনে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, নো ডিফ্লেকশন, আর যখন পজিটিভ চার্জ মুভস টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড দেন পজিটিভ ডিফ্লেকশন। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি। সাপোজ এখন এখানে আমাদের ডিপোলারাইজেশন এখান থেকে স্টার্ট হয়েছিল এবং ডিপোলারাইজেশন আস্তে আস্তে এ থেকে বি এর দিকে চলে গিয়েছিল। এখন আমরা খেয়াল করি যদি ডিপোলারাইজেশন চলতে থাকে, একটা সময় আসবে যখন এই পুরো স্ট্রিপ বা পুরো টিস্যুটার সব সেল ডিপোলারাইজড হবে, অর্থাৎ সব সেল পজিটিভিটির দিকে চলে যাবে বা ইলেকট্রোপজিটিভ হয়ে যাবে। যখন সবগুলো সেল মায়োকার্ডিয়াল সেল পজিটিভ হয়ে যাবে বা ডিপোলারাইজড হয়ে যাবে, তখন আমার একটা কোশ্চেন, তখন কি এই টিস্যুর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে? কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। তো যেহেতু এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বা বি পয়েন্ট থেকে এ পয়েন্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাহলে তখন কি গ্যালভানোমিটারে আমরা কোনো বিক্ষেপ বা কোনো ডিফ্লেকশন পাবো? নট, কোনো বিক্ষেপ বা ডিফ্লেকশন আমরা পাবো না। তাহলে তখন গ্যালভানোমিটার বিক্ষেপ কী থাকবে? তার নিউট্রাল পজিশনে থাকবে। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস পেলাম। প্রথমে পেয়েছিলাম যে রেস্টিং কন্ডিশনে নো ডিফ্লেকশন, তারপরে আমরা পাইলাম পজিটিভ চার্জ হোয়েন মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড পজিটিভ ডিফ্লেকশন। তারপরে আমরা কি পাইলাম? হোয়েন অল দ্য মায়োকার্ডিয়াল সেলস আর ডিপোলারাইজড দেন দেয়ার ইজ নো ডিফ্লেকশন। ওকে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করি যে এখানে আমরা দেখলাম ডিফ্লেকশনটা হইতেছে বা কোথায় হইতেছে। এখন এখানে আমরা নিয়েছিলাম যে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল, এখানে আমরা থিন স্ট্রিপ নিয়েছিলাম, একটা পাতলা স্ট্রিপ। এখন আমরা যদি একটু মোটা স্ট্রিপ নেই, অথবা আমরা যদি ধরি এখানে যে স্ট্রিপটা নিয়েছিলাম সেটা হলো আমাদের অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াম, আর এখানে যে স্ট্রিপটা নিলাম সেটা হলো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। আমরা জানি যে ভেন্ট্রিকুলার ওয়াল ইজ থিকার দেন দ্য অ্যাট্রিয়াল ওয়াল। তো তাহলে আমরা এখানে ধরি এটা আমাদের ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ালের একটা টিস্যু। তো এখানে কি হবে? এখানে অবভিয়াসলি যেহেতু এটা সেলটা থিকার, এখানে ওয়ালটা এখানে থিকার, তাহলে এখানে অবভিয়াসলি সেল বেশি থাকবে, তাই না? এখানে অবশ্যই সেলের পরিমাণ বেশি থাকবে। তো যেহেতু এক্ষেত্রে সেলের পরিমাণ বেশি, তাহলে যখন একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন আসবে তখন পজিটিভ চার্জ আগে যে পরিমাণ সেলের মধ্যে ঢুকেছিল এখন তার চেয়ে বেশি পরিমাণ সেলের মধ্যে পজিটিভ চার্জ ঢুকবে? অবশ্যই না। তার মানে এখানেও আমাদের ডিফ্লেকশন হবে, এখানেও আমাদের পজিটিভ চার্জ আসবে এবং পজিটিভ চার্জগুলো বা ডিপোলারাইজেশন মুভ করবে, ডিপোলারাইজেশনটা এদিকে মুভ করবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। তার মানে পজিটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড। এক্ষেত্রেও আমাদের একটা ডিফ্লেকশন হবে, বাট এক্ষেত্রে ডিফ্লেকশনটা কী হবে? অনেক স্ট্রং একটা ডিফ্লেকশন হবে, অনেক স্ট্রং। এটা আগে এই পর্যন্ত আসলে এখন আসবে এই পর্যন্ত, এখানে ডিফ্লেকশনটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে? তাহলে যে এখানে ডিফ্লেকশনটা কেন স্ট্রং? কারণ হলো আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমাদের ভেক্টর। আমি ভেক্টরটা নিয়ে ডিসকাসটা করা দরকার ছিল এখানে, যে এখানে
যেই ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটা এই ভেক্টরের চেয়ে স্ট্রঙ্গার হবে, এখানে উইকার হবে। আচ্ছা, এখানে দেখি আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আমরা যে ইলেকট্রিক্যাল ভেক্টরটা পেয়েছিলাম সেটা হলো এইটা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখানে একটা মাথায় পজিটিভ থাকবে, এটার মাথায় পজিটিভ চিহ্ন থাকবে। তো এটা হলো আমাদের এই স্ট্রিপের ক্ষেত্রে ভেক্টরটা ইন্ডিকেট করে যে এটা হলো আমাদের ডিপোলারাইজেশন ভেক্টর। আর এই ক্ষেত্রে যখন আমরা ভেন্ট্রিকুলার সেলের উপর সেই ভেক্টরটা প্রয়োগ করব তখন ভেক্টরটা হবে এরকম, এরকম ভেক্টরটা হবে এরকম। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি যে এক্ষেত্রে ভেক্টরটা লং, এক্ষেত্রে ভেক্টরটা শর্ট বা স্মলার। কেন এক্ষেত্রে লঙ্গার? কারণ এটা হলো একটা স্ট্রঙ্গার ভেক্টর আর এটা হলো একটা স্মল ভেক্টর বা উইকার ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম। আর এইখানে যখন আমরা দেখেছিলাম যে ভেক্টর তৈরি হয়েছিল এ পয়েন্ট থেকে, এ পয়েন্টে স্টিমুলেশনের কারণে ডিপোলারাইজেশন যখন স্টার্ট হয়েছিল তখন এই ভেক্টরটা তৈরি হয়েছিল। বাট যখন সবগুলো সেল ডিপোলারাইজড হয়ে গেল তখন কি আর এই ভেক্টর থাকবে? কারণ তখন এই সেলের মধ্যে, এই টিস্যুর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে এই ভেক্টরটাও ভ্যানিশ হয়ে যাবে বা ডিসঅ্যাপিয়ার করবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, সেইটা হলো এইখানে আমরা ধরি এতক্ষণ আমরা স্টিমুলেট করেছিলাম এ পয়েন্টকে, এখন আমরা স্টিমুলেট করি বি পয়েন্টকে, তখন কি হবে? তখন এইখানের সেলগুলা আগে পজিটিভ হবে, এই সেলগুলো পজিটিভ হবে এবং এই পজিটিভিটি বা ডিপোলারাইজেশন কারেন্ট যাবে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে। অর্থাৎ পজিটিভ চার্জ উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রোড, অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। পজিটিভ চার্জ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। এতক্ষণ হয়েছিল মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, এখন হবে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড। তো যদি পজিটিভ চার্জ মুভ করে অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড তখন ডিফ্লেকশন হবে নেগেটিভ, তখন আমাদের ডিফ্লেকশনটা হবে নেগেটিভ। ওকে, আচ্ছা, এরপরে আমরা এইটুকু যদি বুঝি তাহলে আমরা দেখব যে রিপোলারাইজেশনের সময় কি হবে। এটা তো আমরা দেখলাম ডিপোলারাইজেশন, তারপরে তো সেল আস্তে আস্তে রিপোলারাইজেশনের দিকে যাবে। তো রিপোলারাইজেশন আমরা মনে রাখি যে আবার আমরা ধরি এখানে এ পয়েন্টটাকেই স্টিমুলেট করা হলো, এ পয়েন্টটাকে স্টিমুলেট করলে এখানে ডিপোলারাইজেশন শুরু হবে। তো ডিপোলারাইজেশন হয়ে হয়ে যখন পুরা এখান পর্যন্ত আসবে, পুরা সেলটা ডিপোলারাইজড হবে, এরপরে রিপোলারাইজেশন শুরু হবে। তো রিপোলারাইজেশন স্টার্ট এট দ্য পয়েন্ট হোয়ার ডিপোলারাইজেশন এন্ডস, মানে ডিপোলারাইজেশন যেই পয়েন্টে যে শেষ হয়, ধরি এইখানে ডিপোলারাইজেশন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ডিপোলারাইজেশন শেষ হয়েছে। তো ডিপোলারাইজেশন যেই পয়েন্টে শেষ হয় সেখানেই সর্বপ্রথম রিপোলারাইজেশন অ্যাপিয়ার করে। অর্থাৎ রিপোলারাইজেশনকে যদি আমরা ধরি, যেহেতু রিপোলারাইজেশনের সময় কি হয়, পটাশিয়াম ইফ্লাক্স হয়, মানে পজিটিভ চার্জ লস হয়। যেহেতু পজিটিভ চার্জ লস হয় তার মানে আমরা এটাকে ইলেকট্রোনেগেটিভিটি ধরতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা রিপোলারাইজেশনকে নেগেটিভ চার্জ হিসেবে ইন্ডিকেট করলাম এখানে। তো নেগেটিভ চার্জ সেখানে অ্যাপিয়ার করবে। এটার কারণটা আমি পরে বলবো, যখন টি ওয়েভ দিয়ে আমরা ডিসকাস করব তখন আমরা বলবো যে কেন যেই পয়েন্টে ডিপোলারাইজেশন শেষ হয় সেই পয়েন্ট থেকে রিপোলারাইজেশন অ্যাপিয়ার করে, এটা আমরা তখন ডিসকাস করব। আর এখন আপাতত আমরা এইটুকু ধরে নিই যে ডিপোলারাইজেশন যেই পয়েন্টে যা শেষ হয় সেই পয়েন্ট থেকে রিপোলারাইজেশন অ্যাপিয়ার করে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে নেগেটিভ চার্জ তখন এই বি পয়েন্ট থেকে স্টার্ট হবে এবং এইখানেও রিপোলারাইজেশন হবে এবং রিপোলারাইজেশনটা চলতে থাকবে বি থেকে এ এর দিকে। অর্থাৎ তখন ভেক্টরটা কি হবে, এক্ষেত্রে তখন ভেক্টরটা হবে আমাদের এরকম, ভেক্টরটা হবে আমাদের এরকম। বাট ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, যে যেহেতু এটা রিপোলারাইজেশন
তাহলে পটাশিয়াম বা পজিটিভ চার্জের ইফ্লাক্স বা পজিটিভ চার্জের লস, তাহলে আমরা এটাকে ইন্ডিকেট করব নেগেটিভ দিয়ে, নেগেটিভ চিহ্ন দিয়ে এই ভেক্টরটাকে আমরা ইন্ডিকেট করব। তাহলে আমাদের এই ভেক্টরটার দিক হবে কি বি থেকে এ এর দিকে, অর্থাৎ নেগেটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। তাহলে এখানে আমরা কি বলবো, নেগেটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড। যেহেতু নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাহলে ডিফ্লেকশন কি হবে, ডিফ্লেকশন উইল অ্যাগেইন বি পজিটিভ। ডিফ্লেকশনটা তখনও পজিটিভ হবে। এখানে প্রিন্সিপালটা হলো যে সিমিলার চার্জ সিমিলার ইলেকট্রোডের দিকে গেলে পজিটিভ ডিফ্লেকশন, আর যখন ডিফারেন্ট চার্জ বা যখন সিমিলার চার্জ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সেম ইলেকট্রোড, তখন ডিফ্লেকশনটা যদি মুভ অ্যাওয়ে হয় তাহলেই শুধুমাত্র নেগেটিভ ডিফ্লেকশন, আর যখন সিমিলার চার্জ সিমিলার ইলেকট্রোডের দিকে যাবে তখনই সেটা হলো পজিটিভ ডিফ্লেকশন। তাহলে যেহেতু এখানে নেগেটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড, তাহলে এই ক্ষেত্রে আমরা ডিফ্লেকশন পাবো পজিটিভ, এটা হলো পজিটিভ ডিফ্লেকশন। ওকে, তাহলে এই হলো পুরা ঘটনাটা। যদি আমরা এতটুকু বুঝে থাকি, এরপরে আমাদের জন্য বুঝতে অনেকটাই সহজ হবে। তো আমরা এখন পুরা ঘটনাটাকে যদি আবার রিক্যাপ করি শর্ট করে এখানে, তো ধরি এটা একটা মায়োকার্ডিয়াল সেল। তো প্রথমে আমরা কি করলাম, রেস্টিং অবস্থায় ছিল। রেস্টিং কন্ডিশনে আমরা এই আমাদের ধরি গ্যালভানোমিটারের কাটা কি হবে, গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ থাকবে না। যখনই আমরা এখানে এ পয়েন্টকে স্টিমুলেট করব, তখন কি হবে, এখানে পজিটিভ চার্জ অ্যাপিয়ার করবে, পজিটিভ চার্জ এইদিকে মুভ করা শুরু করবে, তার মানে পজিটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, তখন একটা ডিফ্লেকশন পাবো আমরা পজিটিভ দিকে, সেটা হবে পজিটিভ ডিফ্লেকশন। আবার যখন পুরো সেলটা পজিটিভ চার্জে ভরে যাবে, মানে পুরো সেলটাই পুরা টিস্যুটাই ডিপোলারাইজড হয়ে যাবে, সব সেল ডিপোলারাইজড হয়ে যাবে, তখন আমরা কি পাবো, তখন আমরা দেখব কোনো ভেক্টর নাই, ভেক্টরটা ভ্যানিশ এবং কাটা কোনো বিক্ষেপ বা কোনো ধরনের ডিফ্লেকশন শো করবে না, কাটাটা নিউট্রাল পজিশনে থাকবে। আবার যখন আমরা এ পয়েন্টের জায়গায় বি পয়েন্টকে স্টিমুলেট করব, তখন কি হবে, তখন এইখানে পজিটিভ চার্জ বি পয়েন্টে পজিটিভ চার্জ ফার্স্ট অ্যাপিয়ার করবে এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাবে, তখন আমাদের কি হবে, পজিটিভ চার্জ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড, তখন ডিফ্লেকশন হবে নেগেটিভ। আবার যখন আমরা রিপোলারাইজেশন দেখব, রিপোলারাইজেশনের সময় যদি আমরা প্রথমে এ পয়েন্টকে স্টিমুলেট করে থাকি, তাহলে পুরোটা আগে ডিপোলারাইজড হবে এবং বি পয়েন্ট সবার শেষে ডিপোলারাইজড হয়েছে, তো এখানে সবার প্রথমে রিপোলারাইজেশন হবে, আর রিপোলারাইজেশনকে আমরা ইন্ডিকেট করি নেগেটিভ চিহ্ন হিসেবে। তাহলে নেগেটিভ চার্জগুলো বি পয়েন্টে অ্যাপিয়ার করবে এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাবে ভেক্টরটা, তখন আমাদের কি হবে, নেগেটিভ চার্জ মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড, তখন আবার ডিফ্লেকশনটা কি হবে, পজিটিভ সাইডে হবে, তখন আবার ডিফ্লেকশনটা পজিটিভ হবে। আর আরেকটা জিনিস যেটা হলো যে যদি আমরা থিক মায়োকার্ডিয়াম নেই বা সেল বেশি থাকে, তখন আমাদের যে ভেক্টরটা প্রডিউস হবে সেটা হবে স্ট্রং ভেক্টর বা স্ট্রঙ্গার ভেক্টর। এই টোটাল 7টা প্রিন্সিপালই হচ্ছে আমাদের এই গ্যালভানোমিটারের প্রিন্সিপাল। এইটুকু যদি আমরা আগে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে বোঝা অনেক ইজি হবে। আচ্ছা, এতক্ষণ তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো মেইনলি দুইটা প্রিন্সিপাল, যে ভেক্টর, যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য যে ইলেকট্রিক্যাল ভেক্টর তৈরি হয়, সেই ভেক্টরটার দিক কোন দিক, ইলেকট্রোডের দিকে নাকি ইলেকট্রোড থেকে দূরে। ইলেকট্রোডের দিকে যদি হয় তখন হয় পজিটিভ ডিফ্লেকশন, ইলেকট্রোডের থেকে মুভ অ্যাওয়ে যদি করে বিপরীত দিকে যদি হয় তখন হয় নেগেটিভ ডিফ্লেকশন। তো আমরা দেখলাম
ভেক্টরের দিক, এটা একটা জিনিস দেখলাম। আরেকটা জিনিস দেখলাম হলো যে আমাদের যদি সেলের পরিমাণ বেশি হয় তখন আমাদের সেল বা ডিপোলারাইজেশনের অ্যামাউন্ট যদি বেশি হয় তখন আমাদের ভেক্টরটা হয় স্ট্রঙ্গার, বা আমরা বলতে পারি ভেক্টরটাকে লং ভেক্টর বা লঙ্গার ভেক্টর তৈরি হয়। আর যদি সেল কম থাকে বা থিন মায়োকার্ডিয়াম হয় তখন আমাদের ভেক্টরটা ছোট হয় বা স্মলার হয় বা উইক হয়। তো আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, ভেক্টরের দিক আর ভেক্টরের স্ট্রেংথ, পাওয়ারফুল নাকি উইক। এখন আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমাদের টাইম। মানে এই যে কাটা আছে, এই যে এই গ্যালভানোমিটারের কাটা, এটা কি দ্রুত ডিফ্লেক্ট করে নাকি ধীরে ধীরে ডিফ্লেক্ট করতেছে? এটা কি দ্রুত, এই এই যে গ্যালভানোমিটারের কাটা, এটা কি দ্রুত, নিডেলটা দ্রুত বিক্ষেপ করে নাকি ধীরে ধীরে বিক্ষেপ করে, সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো সেটা হলো, আমরা যদি এখানে খেয়াল করি, এটা হলো আমাদের, আমরা একটা কম্প্যারিজন করব। কম্প্যারিজনের জন্য আমরা অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াম নিলাম আর ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম নিলাম। আমরা জানি যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামটা থিনার হয়, ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামটা থিকার হয়। তো আমরা কি করেছি, আমরা সেম সাইজের বা সেম থিকনেসের দুইটা স্ট্রিপ নিয়েছি বা টিস্যু নিয়েছি, যে অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়ামও সেম থিকনেস, ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামও সেম থিকনেসের। তো এখন এখানে আমরা কম্পারেটিভ স্টাডি করব। যেমন আমরা অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়ামের মধ্যে একটা জায়গায় এ পয়েন্টে আমরা স্টিমুলেট করলাম। স্টিমুলেশনের কারণে প্রথমে এই পয়েন্টগুলো, মানে এ পয়েন্টের সেলগুলো আগে ডিপোলারাইজড হবে। ডিপোলারাইজড হলে এই ডিপোলারাইজেশন কারেন্টটা মাঝে যে ইলেকট্রিক্যাল উইন্ডো আছে আমাদের, যে গ্যাপ জাংশনের কথা বলেছিলাম প্রথমে, সেই গ্যাপ জাংশন দিয়ে পরবর্তী সেলগুলোর, নেক্সট সেলগুলোর দিকে যাবে। এভাবে ডিপোলারাইজেশন কারেন্ট এদিক থেকে এদিকে যাবে এবং একটা ভেক্টর প্রডিউস হবে। তো এই ভেক্টর প্রডিউসের কারণে এখানে ডিফ্লেকশন শো করবে। বাট এখানে গ্যাপ জাংশন, যেহেতু এখানে অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়ামে কোনো স্পেশালাইজড কোনো সেল নাই, শুধুমাত্র মায়োকার্ডিয়াল সেল আছে আর গ্যাপ জাংশন আছে। তো এই কারণে এখানে যেই ডিফ্লেকশন হবে সেটা হবে মডারেট ভেলোসিটির। সেটা এইভাবে মুভ করবে, নিডেলটা এইভাবে মুভ করবে মডারেট ভেলোসিটিতে। আর ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, আমরা জানি ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে কী থাকে, পার্কিনজিয়াল সেল থাকে বা পার্কিনজিয়াল সিস্টেম থাকে। এগুলো হলো কিছুটা লঙ্গিচুডিনাল টাইপ সেল। এগুলো লঙ্গিচুডিনাল টাইপ সেল এবং এগুলো হলো অনেক লং হয়। লং হওয়ার কারণে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো সহজে এই সেল মেমব্রেনগুলো দিয়ে ভেদ করে যেতে পারে এবং এখানে গ্যাপ জাংশনের পরিমাণও বেশি থাকে। অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির এখন আগের চেয়ে, মানে অ্যাট্রিয়ামের চেয়ে কম পরিমাণ সেলকে অতিক্রম করা লাগে এবং এত বেশি পরিমাণ গ্যাপ জাংশন থাকে যে কারণে খুব দ্রুত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মায়োকার্ডিয়াম দিয়ে মুভ করতে পারে ইন কেস অফ ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। তো এই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশনটা, গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা কীরকম হবে, খুবই ফাস্ট হবে, খুবই র্যাপিড হবে, এরকম হবে, এরকম। তাহলে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, তাহলে আমরা আরেকটা প্রিন্সিপাল দেখলাম, সেটা হলো আমাদের যে ডিফ্লেকশনের টাইম, ডিফ্লেকশনটা এক্ষেত্রে খুবই ফাস্ট হবে এই ভেন্ট্রিকুলার ক্ষেত্রে, কারণ যেহেতু পার্কিনজিয়াল সিস্টেম আছে ভেন্ট্রিকলে, আর অ্যাট্রিয়ামে সেরকম কোনো স্পেশালাইজড সিস্টেম নাই, এই কারণে এক্ষেত্রে ডিফ্লেকশনটা হবে উইথ মডারেট ভেলোসিটি। আচ্ছা, তো এইটুকু যদি আমরা বুঝতে পারি, এর পরবর্তীতে আমরা নেক্সট ডিসকাশন করব।